হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার। আমাদের গত সপ্তাহের আজকে সর্বশেষ কর্মদিবস ছিল। তো আজকে মোটামুটি আমরা মার্কেটের যে পরিস্থিতি, লং টার্মে মার্কেট কোন দিকে যেতে পারে বা কী অবস্থায় আছে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে বর্তমান আমাদের মার্কেটটা কী পজিশনে আছে, সামনের দিকে কোন দিকে মুভ করতে পারে, এই বিষয়ে একটু আলাপ আলোচনা করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ সকল ভিডিও আপনাদের নিউজ ফিডে চলে যাবে, আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন। সেই সাথে যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হতে চান, আমরা এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্সের মুভমেন্ট নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আপনারা এটাতে জয়েন করলে আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে যদি চলে যান, তাহলে এখানে সকল ধরনের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমার যে টেলিগ্রামের আইডি, সেই আইডির লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের আজকের এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, লং টার্মে এবং শর্ট টার্ম নিয়ে সব কিছু ইনফরমেশন আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। অ্যাজ এ বিনিয়োগকারী আপনাদের এই বিষয়গুলো জানা দরকার বলে আমি মনে করি, সে কারণেই আজকের এই আলোচনা। তো যাদের হাতে সময় নাই অথবা যারা একটু ব্যস্ত আছেন, তারা নিজের হাতের কাজগুলো শেষ করেন, অবসর সময়ে এই ভিডিওটা দেখবেন। প্রথমেই আমরা চেষ্টা করব আজকের বাজারের কি পরিস্থিতি ছিল সেটা একটু দেখার। তো আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 13.36 পয়েন্ট বেড়েছে। 13.36 পয়েন্ট বেড়ে আমাদের ইন্ডেক্সের পয়েন্ট দাঁড়িয়েছে 5221। তো 5221-এ আমাদের মার্কেটটা আজকে শেষ পর্যন্ত থেমেছে। যদিও সকাল থেকে মোটামুটি ভালো একটা সেল প্রেশার ছিল, কিন্তু শেষ বিকেলে একটার পরের থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো একটা বাই প্রেশার চলে আসছে, যেটা আমরা যে মোমেন্টামটাকে ধরে রাখার খুব চেষ্টা করতেছিলাম, দিন শেষে কিন্তু সেটা ধরে রাখার আবারও একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছি। আজকে মোট লেনদেন হয়েছে 335 কোটি টাকা। 116টি কোম্পানির দাম বেড়েছে, 200টি কোম্পানির দাম কমেছে এবং 76টা কোম্পানির দাম অপরিবর্তিত ছিল। আজকে যে সেক্টরগুলো ভালো করেছে তার মধ্যে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স সেক্টর অন্যতম। তো এই ছিল আজকে মার্কেটের মোটামুটি সার্বিক পরিস্থিতি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার এবং উইকেন্ডের আগের দিন, অর্থাৎ শেষ কর্মদিবস, এই কর্মদিবসে সাধারণত আমরা দেখি বেশিরভাগ সময়ই প্রফিট টেকিং হয়। সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আজকের দিনটাকে আপনি খুব খারাপ বলতে পারেন না। অবশেষে আমাদের কিন্তু পজিটিভ মুভমেন্টে কিন্তু আমাদের আজকে বাজারটা শেষ করেছে। অর্থাৎ আগামী সপ্তাহে রবিবার যখন এই বাজারটা কন্টিনিউ হবে, যদি আমরা দেখতে পাই যে এই যে মোমেন্টামটা শেষ পর্যন্ত তৈরি করছে সেটা যদি ধরে রাখতে পারে, তাহলে খুব সম্ভাবনা আছে আগামী সপ্তাহটা আমাদের ভালো যাওয়ার। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে লং টার্মে এবং শর্ট টার্মে মার্কেট কি পজিশনে আছে আমরা সেটা দেখার চেষ্টা করব। চলুন আমরা চলে যাই চার্টে। যেহেতু প্রথমেই আমরা লং টার্ম নিয়ে কথা বলবো, সে কারণে আমরা উইকলি চার্টে চলে আসলাম। এটা উইকলি চার্ট আমাদের ইন্ডেক্সের। তো উইকলি চার্টে যদি আমরা মেজর ট্রেন্ডটা ফলো করার চেষ্টা করি, যে আমাদের যে ট্রেন্ডটা চলতেছে সেটা আসলে মেজর যে ট্রেন্ড, সেই মেজর ট্রেন্ডটা কি বুলিশ নাকি বেয়ারিশ, এটা একটু দেখার চেষ্টা করব। তো আমরা ক্যান্ডেল চার্ট থেকে যদি লাইন চার্টে চলে যাই, তাহলে আরও স্পষ্ট করে যদি আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি এই লাইন চার্টের ভিত্তিতে, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই লাইন চার্টে যে একটা ট্রেন্ড ফলো করতেছিল, আপ ট্রেন্ড ফলো করতেছিল, মেজর ট্রেন্ডটা কিন্তু বুলিশ। এই আমাদের যে আপ ট্রেন্ডটা ফলো করতেছিল সেই ট্রেন্ড লাইন কিন্তু এখন পর্যন্ত ব্রেক করে নাই। অর্থাৎ আমাদের ট্রেন্ড লাইনের উপরে কিন্তু এখন পর্যন্ত প্রাইস অবস্থান করতেছে। তাহলে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের যে ট্রেন্ডটা এতদিন পর্যন্ত কন্টিনিউ করতেছিল সেটা কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। অর্থাৎ আমাদের মার্কেটের মেজর ট্রেন্ড যেটা, সেটা হলো আপ ট্রেন্ড। এখন যখন একটা কোনো ট্রেন্ড সাধারণত চলমান থাকে, সেই ট্রেন্ডটা কিন্তু কয়েকটা সাইকেলে শেষ করে। তো একটা করে প্রত্যেকটা সাইকেলের মধ্যে একটা থাকে হলো ইম্পালসিভ ওয়েভ, আর একটা থাকে হলো কারেক্টিভ ওয়েভ। প্রত্যেকটা সাইকেলে এই দুইটা ওয়েভ থাকে, একটা হলো ইম্পালসিভ ওয়েভ আর একটা হলো কারেক্টিভ ওয়েভ। তো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখান থেকে যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে এইটা হলো আমার ইম্পালসিভ ওয়েভ, তারপরে কারেক্টিভ ওয়েভ, তারপরে আবার ইম্পালসিভ ওয়েভ, তারপরে আবার কারেক্টিভ ওয়েভ, তারপরে ইম্পালসিভ ওয়েভ, তারপরে কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, আবার ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ,
আবার ইম্পালসিভ ওয়েভ, তারপরে কারেক্টিভ ওয়েভ চলতেছে। এখন লং টার্মে এখন পর্যন্ত এই যে আমাদের ট্রেন্ড লাইনটা, সেই ট্রেন্ড লাইনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক করে নাই ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এইটাকে আপ ট্রেন্ড বলবো। এখন বিষয়টা হলো যখন কোনো ইম্পালসিভ ওয়েভ শেষ হয় তারপরেই কিন্তু কারেক্টিভ ওয়েভটা শুরু হয়, এবং এরপরে যখন কারেক্টিভ ওয়েভটা শেষ হয় তখন সাধারণত আমাদের কি দেখা যায়, ইম্পালসিভ ওয়েভ দেখা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনের কাছাকাছি কিন্তু আমাদের কারেক্টিভ ওয়েভটা অলরেডি চলে আসছে। অর্থাৎ আমরা এক্সপেক্ট করতেছি যে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে আবার আমাদের নতুন করে একটা ইম্পালসিভ ওয়েভ তৈরি হবে। এখানে ইম্পালসিভ একটা ওয়েভ তৈরি করার কথা। এটা হলো আমাদের এক্সপেকটেশন, যে এই ট্রেন্ড লাইনটাকে যদি সে কন্টিনিউ করে, এই আপ ট্রেন্ডটা যদি বজায় রাখতে চায়, তাহলে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে আবার নতুন করে একটা ইম্পালসিভ ওয়েভ তৈরি হবে। এখন আমাদের এই প্রত্যেকটা ওয়েভে কিন্তু আমাদের ইন্টারনাল স্ট্রাকচার আছে, প্রত্যেকটা ওয়েভেই কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করে। যেমন আমি আপনাকে যদি বলি যে আমাদের এই ট্রেন্ডটা কিন্তু মেজর ট্রেন্ড। মেজর ট্রেন্ড কোনটা? আপ ট্রেন্ড। এটা আপাতত বুঝেন যে এই ট্রেন্ডটা আমাদের কিন্তু যেটা চলতেছে সেটা কিন্তু মেজর ট্রেন্ড, কিন্তু আপ ট্রেন্ড অর্থাৎ বুলিশ। এটা মোটামুটি কনফার্ম হলো। এখন আমরা যেটা আলোচনা করব, এই আমাদের যে ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ, সেই ইম্পালসিভ এবং কারেক্টিভ ওয়েভের মধ্যে যে সাইকেল, সেই সাইকেল কিন্তু আবার দুই ভাগে বিভক্ত হয়। সেটা হলো এই ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে একটা ইম্পালসিভ ওয়েভ আসবে, প্রত্যেকটা সাইকেলে একটা ইম্পালসিভ ওয়েভ আসবে, তারপরে আবার কারেক্টিভ ওয়েভ আসবে, আবার ইম্পালসিভ আসবে, তারপরে কারেক্টিভ ওয়েভ আসবে, তারপরে আবার একটা ইম্পালসিভ ওয়েভ আসবে। এটাই হলো সিস্টেম। প্রত্যেকটা ইম্পালসিভ ওয়েভের পরে একটা কারেক্টিভ ওয়েভ আসবে। এখন এইখানে যখন আমরা এই মেজর ট্রেন্ড কল্পনা করে যখন এই ট্রেন্ডটাকে ডিফাইন করছি, তখন কিন্তু আমরা বলছি যে এটা পুরোপুরি একটা ইম্পালসিভ ওয়েভ। কিন্তু এই ইম্পালসিভ ওয়েভের ভিতরে যে স্ট্রাকচার তৈরি করে সেটা কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার। এই ইন্টারনাল স্ট্রাকচারে কিন্তু আবার নতুন করে কিছু ওয়েভ থাকে, মানে এক একটা করে সাইকেলে দুইটা করে ওয়েভ, একটা ইম্পালসিভ একটা কারেক্টিভ। তো এই যে আমরা এখন মেজর ট্রেন্ড বলতেছি, এই মেজর ট্রেন্ড বলতেছি আমাদের এই ইন্ডেক্সটাকে, এই মেজর ট্রেন্ডের ভিতরেও কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার থাকে। সেটা আপনি আপ ট্রেন্ড বলেন অথবা ডাউন ট্রেন্ড বলেন, দুইটার মধ্যেই কিন্তু আমাদের ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করে। যেমন আমি যে বিয়ারিশ যে ট্রেন্ডটা এখানে বর্তমানে আমাদের রানিং আছে, মেজর ট্রেন্ডের যে আমাদের যে কারেক্টিভ ওয়েভ, সেই কারেক্টিভ ওয়েভের মধ্যে আমাদের যে সাইকেল, সেই সাইকেলে আপনি এখানে দেখতে পাবেন এখানেও কিন্তু ইম্পালসিভ কারেক্টিভ মোড আছে। যেমন এখান থেকে যদি শুরু হয়েছে, এখান থেকে শুরু হওয়ার পরে এই যে নামছে, তারপরে উপরে উঠছে, অর্থাৎ এইটা হলো কারেক্টিভ, তারপরে ইম্পালসিভ, কারেক্টিভ, তারপরে ইম্পালসিভ, তারপরে এইটা কারেক্টিভ, কারেক্টিভের পরে এখানে সাইড ওয়েজে ছিল কিছুদিন, এই সাইড ওয়েজে থাকার পরে একটা রেঞ্জিং মার্কেট তৈরি করছে, করার পরে কিন্তু আবার কারেক্টিভ ওয়েভ, তারপরে উপরের দিকে ইম্পালসিভ, তারপরে আবার কারেক্টিভ। এখন এই যে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম ইম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ, এটা আলোচনা করার মূল উদ্দেশ্যটা হলো আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি দুইটা বিষয় এখানে খেয়াল করবেন। প্রথম যে বিষয়টা সেটা হলো আমাদের যে মেজর ট্রেন্ডটা আছে, সেই মেজর ট্রেন্ডের যে সাইকেল, সেই সাইকেলের কারেক্টিভ ওয়েভ যেটা, সেটা কিন্তু একদম শেষ পর্যায়ে। কারেক্টিভ ওয়েভটা কিন্তু শেষ পর্যায়ে। এটা যদিও উইকলি চার্ট, আপনি যদি একটু লং টার্মে চিন্তা করেন তাহলে আপনাকে উইকলি চার্টেই দেখতে হবে। আপনি কিন্তু এখন বর্তমান কারেক্টিভ ওয়েভের শেষ প্রান্তে আছেন। প্রথম পয়েন্টটা হলো এটা আইডেন্টিফাই করেন। সেকেন্ড টার্মে যখন আপনি চিন্তা করবেন এই যে মেজর ট্রেন্ডের যে কারেক্টিভ ওয়েভ, সেই কারেক্টিভ ওয়েভের আবার যে ইন্টারনাল স্ট্রাকচার, সেইটা খেয়াল করেন। এই যে আমাদের কারেক্টিভ ওয়েভ শেষ, ইন্টারনাল স্ট্রাকচারের কথা বলতেছি, এই যে আমাদের কারেক্টিভ ওয়েভ শেষ, তারপরে ইম্পালসিভ শুরু হয়েছে, আবার কিন্তু কারেক্টিভ শেষ হয়ে এখন আবার কিন্তু একটা ইম্পালসিভ ওয়েভ আমরা এক্সপেক্ট করতেছি, অর্থাৎ বাজারটা এখন উপরের দিকে যাবে। উইকলি চার্ট অনুযায়ী যদি আপনি এই ইন্টারনাল স্ট্রাকচার এবং তার মেজর যে ট্রেন্ড, এই দুইটাই যদি আপনি কল্পনা করেন,
তাহলে কিন্তু দুই সাইডেই আপনি পজিটিভ জিনিস দেখতে পাবেন। প্রথম কথা হলো আমাদের কারেক্টিভ ফেজ, মেজর ট্রেন্ডের যে কারেক্টিভ ফেজ সেটা কিন্তু একদম শেষ পর্যায়ে। আর আরেকটা বিষয় যে এখানে যে মেজর যে ট্রেন্ডটা সেটার যদি আপনি ওয়েভ কল্পনা না করে আমাদের এই যে লাস্ট যে ওয়েভটা কারেক্টিভ ওয়েভটা লাস্ট কারেক্টিভ ওয়েভের যদি ইন্টারনাল স্ট্রাকচার খেয়াল করেন তাহলেও কিন্তু এইখানে একটা মোটামুটি কারেক্টিভ ওয়েভ শেষ করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের একটা মোমেন্টাম তৈরি হয়েছিল যেটা ইম্পালসিভ একটা ওয়েভ তৈরি করার চেষ্টা করছিল, সেটা কোনো কারণে ব্রেক করে 3-4টা ক্যান্ডেল আমরা নিচে দেখতে পেয়েছি। কিন্তু এই যে রানিং সপ্তাহের ক্যান্ডেল কিন্তু খুব ভালো আসছে, দেখেন আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। এইটাকে আমরা বলি সাধারণত কি টুইজার বটমের কাজ কি বা এটা কিভাবে ফর্ম করে এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমি এই যে টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই সম্পর্কে আপনারা একটু পড়াশোনা করলেই বুঝবেন যে এই টুইজার বটম ক্যান্ডেলস্টিকের কাজ কি, কিভাবে ফর্ম করে। তো এই যে আমরা এখানে দেখাচ্ছি সেম লো, সেটা শ্যাডো দিয়ে হতে পারে, বডি দিয়ে হতে পারে, যাই হোক না কেন, যখন এই দুইটা ক্যান্ডেলের একদম বটম লাইন একদম সেম পয়েন্ট টু পয়েন্ট থাকবে, তার মানে ওইখান থেকে আমাদের প্রাইসটা নিচে নামতে পারতেছে না, যার কারণে কিন্তু আমাদের একটা লেভেলে আমাদের এই দুইটা ক্যান্ডেলের বডি বা দুইটা ক্যান্ডেলের শ্যাডো তৈরি করতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের উইকলি চার্টে লাস্ট যে এই দুইটা ক্যান্ডেল কিন্তু টুইজার বটম তৈরি করছে, অর্থাৎ আমাদের এখন যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা কিন্তু আগের যে ক্যান্ডেলটা ছিল, আগের সপ্তাহের যে রেড ক্যান্ডেলটা ছিল সেইটাকে ক্রস করে অলরেডি কিন্তু উপরের দিকে আমাদের অবস্থান করতেছে। তো এইটা কিন্তু খুব বুলিশ সিনারিও তৈরি করার জন্য একটা ভালো সিগন্যাল। তো আমরা আশা করতেছি যে এই যে মোমেন্টামটা তৈরি করছে এই সপ্তাহে, এটা যদি আগামী সপ্তাহে বজায় থাকে তাহলে আমরা যে এক্সপেকটেশনটা করতেছি যে এখানে আবার একটা নতুন করে ইম্পালসিভ ওয়েভ তৈরি করবে, সেটা কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে সেটা তৈরি করার। তো আমরা কিন্তু এইটা দেখে দুইটা বিষয়ে আমরা কনফার্ম হইলাম। প্রথম যে বিষয়টা সেটা হলো যে মেজর ট্রেন্ডের যেটা কারেক্টিভ ওয়েভ সেটা শেষের দিকে, এক নাম্বার। দুই হলো এই যে কারেক্টিভ ওয়েভের যে ইন্টারনাল স্ট্রাকচার সেখানেও কিন্তু আমাদের কারেক্টিভ যে ওয়েভ সেই কারেক্টিভ ওয়েভ শেষ করে আমাদের কিন্তু এখন ইম্পালসিভ ওয়েভ তৈরি করার সময় হয়ে গেছে। এই সাধারণ যে চিন্তাভাবনায় কিন্তু আপনি মোটামুটি একটা ভালো ধারণা পেলেন যে বুলিশ মুভমেন্টে মার্কেটটা যেতে পারে। আমরা আরও অন্যান্য ইন্ডিকেটরগুলো দেখব পরবর্তীতে। আপাতত এতটুকু আমি আপনাদেরকে শুধুমাত্র ট্রেন্ড লাইনকে ফলো করে বা মার্কেটের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার যে অবস্থা সেটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মার্কেট ভালো মুভমেন্টে সামনের দিকে যাওয়ার খুব ভালো একটা পসিবিলিটি আছে। তো এখন প্রশ্ন যেটা সেটা হলো যে যদি আমাদের এই মেজর ট্রেন্ডের কারেক্টিভ ওয়েভটা এখানেই শেষ হয়, ইভেন আমাদের যে এই ইন্টারনাল স্ট্রাকচারের যে কারেক্টিভ ওয়েভটা সেটাও যদি এখানে শেষ হয়, তাহলে এই মার্কেটটা কতদূর পর্যন্ত যেতে পারে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি আপনাদেরকে আপাতত কোনো টুলস দেখাইলাম না, যদি যে কোনো টুলস ব্যবহার করা ছাড়াই যদি আমি আপনাদেরকে বলি, যেহেতু পূর্বের আমাদের এই ধরনের রেকর্ড আছে যে ইম্পালসিভ ওয়েভগুলো সাধারণত কীরকম হয়ে থাকে সেটার একটা মোটামুটি একটা যদি ধারণা আমি নেই, তাহলে দেখব এই যে লাস্ট যে আমাদের ইম্পালসিভ যে ওয়েভটা ছিল সেই ইম্পালসিভ ওয়েভটা কত পয়েন্ট বাড়াইছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব এইটা মোটামুটি ধরেন 4000-এর কাছাকাছি ছিল, 4000-এর কাছাকাছি থেকে মোটামুটি সে বেড়েছিল প্রায় 7400 পর্যন্ত। অর্থাৎ এই 4000 থেকে আমাদের 7400 পর্যন্ত আমাদের ইন্ডেক্সটা উঠেছিল একটা কোন ওয়েভে, ইম্পালসিভ ওয়েভে। যেহেতু আমরা কল্পনা করতেছি যে এইখানে যেহেতু আমাদের কারেক্টিভ ওয়েভ শেষ, আমাদের ইম্পালসিভ ওয়েভ তৈরি করতে পারে, খুব সম্ভাবনা আছে এইটার কাছাকাছি একটা নতুন এইটার যতটুকু আমাদের ইমপ্রুভমেন্ট দিয়েছিল ইন্ডেক্সে এটার কাছাকাছি কিছু একটা দেবে। যদি এরকম কাছাকাছি কিছু একটা দেয় সেই ক্ষেত্রে আমাদের সিনারিওটা আসবে এরকম যদি সিনারিও আসে তাহলে আমরা
8300 গিয়ে হয়তো আমাদের এই ইম্পালসিভ মুভটা শেষ হতে পারে। তো এই হলো আমাদের লং টার্ম চিন্তাভাবনা। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বলেছিলেন যে লং টার্ম চিন্তাভাবনায় আমাদের মার্কেটটা কি হতে পারে, তো মোটামুটি একটা ধারণা এরকম একটা বুলিশ সিনারিও আমরা হয়তো সামনের দিকে দেখলেও দেখতে পারি। তো এখন আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা হয়তো চিন্তা করবেন যে সব আকাশ কুসুম কল্পনা করতেছি। তো আকাশ কুসুম কল্পনা করার আসলে কিছু নাই। এখানে আমাদের মার্কেট সিনারিওতে যেটা দেখাচ্ছে সেই বিষয়টাই আমি আপনাকে বলতেছি। এখন যে বিষয়টা এইখানে যে লাস্ট ইম্পালসিভ মুভটা ছিল সেটা আসলে কতদিনে ছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ইম্পালসিভ মুভটা শুরু হয়েছিল 2020 সালের জুন মাসে আর শেষ করছে 2021 সালের অক্টোবরে, অর্থাৎ প্রায় 1.5 বছর। তো আমরা আগামী 1.5 বছর পর যদি এই মার্কেটটাকে 8300 পর্যন্ত উঠতে দেখি, সেটাতে আমাদের অবাক হওয়ার খুব একটা কারণ নাই। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী খালি চোখে শুধুমাত্র ট্রেন্ড এবং আগের যে ওয়েবগুলো আছে সেই ওয়েবগুলো অ্যানালাইসিস করে আমরা বলতে পারি খুব বেশি সম্ভাবনা আছে, যদি সকল যে প্যারামিটার আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এই ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের মার্কেট খুব বেশি সম্ভাবনা আছে 8000 পয়েন্টের উপরে চলে যাওয়ার। এ হলো মোটামুটি আমাদের একটা সার্বিক পরিস্থিতি। তো আমি লাস্ট যে ক্যান্ডেল আপনাদেরকে দেখাইলাম, এই যে লাস্ট ক্যান্ডেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব ভালো একটা সিনারিও তৈরি করছে বুলিশ মোমেন্টাম তৈরি করার জন্য। তো ইভেন এর আগে আমি যদি সবগুলা ড্রয়িং মুছে দিই, এইখানে যদি আপনি খেয়াল করেন এইখানে দেখবেন যে ভালো একটা ক্যান্ডেল তৈরি করছে, যেটাকে আমরা বলবো হ্যামার ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখেন কত বড় একটা আমাদের শ্যাডো দিছে, নিচে উইক দিছে, উইক দেওয়ার পরে কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। তারপরেই মূলত আমাদের যে মোমেন্টামটা সে চলে আসছিল, 2 সপ্তাহ সেটা বজায় ছিল, তারপরে আবার নতুন করে এইখানে আমাদের একটা ভালো মারুবুজু ক্যান্ডেল দিয়েছে, বিয়ারিশ মারুবুজু। তো এই ক্যান্ডেলের কারণেই কিন্তু আমাদের মার্কেটটা পড়ে গেছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি 2টা ডোজি ক্যান্ডেল, এরপরে আমাদের টুইজার বটম। অর্থাৎ এইখানের যে সিনারিও 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা ক্যান্ডেলের মাধ্যমে আমি যদি আপনাকে বিশ্লেষণ করি, তাহলে মার্কেট কিন্তু খুব ভালো সিনারিওতে আছে, বুলিশ মোমেন্টে যাওয়ার খুব বেশি সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। তো এই হলো মোটামুটি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং আমাদের যে ট্রেন্ড, মেজর ট্রেন্ড বা আমাদের যে ইন্টারনাল স্ট্রাকচার, সমস্ত বিষয়ে সার্বিক বিবেচনায় আমাদের মার্কেট খুব ভালো পজিশনে আছে। এখন এখান থেকে বুলিশ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে। আমরা হয়তো আগামী বছরটা আমাদের জন্য বিনিয়োগকারী ভাই যারা আমরা বিনিয়োগ করি, সাধারণত সাধারণ বিনিয়োগকারী ভাই যারা আছি, তাদের জন্য সামনে সুখবর অপেক্ষা করতেছে। আমরা যে ইম্পালসিভ ওয়েবের কথা বলতেছি, সেই ইম্পালসিভ ওয়েবটা এখন তৈরি হবে কিনা সেইটা ভালো করে বোঝার জন্য আমরা কয়েকটা ইন্ডিকেটর দেখব। এই উইকলি চার্টে আমরা যদি MACD, RSI এবং বলিঞ্জার ব্যান্ড এই 3টা টুলস আমরা ব্যবহার করি বা এই 3টা ইন্ডিকেটর যদি ব্যবহার করি, তাহলে আমরা কিছুটা ধারণা পাবো যে এখান থেকে আমাদের ইম্পালসিভ ওয়েবটা তৈরি হবে নাকি এটা আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হলো MACD। চলুন আমরা একটা MACDতে দেখি কি অবস্থা। উইকলি চার্টে MACDটা যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি এইখানে দেখতে পাবেন সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের এইখানে যে ডাউন ট্রেন্ডটা ছিল, সেই ডাউন ট্রেন্ডের জন্য যে রেড ক্যান্ডেল তৈরি করছিল, সেই রেড ক্যান্ডেল তৈরি করা কিন্তু শেষ করার পরে এখন আমাদের যে এখানে হিস্টোগ্রামের বার, সেইখানে যদি খেয়াল করেন অলরেডি পিঙ্ক হওয়া শুরু করছে। আমি সাধারণত যেটা ফলো করি সেটা হলো সর্বশেষ লম্বা একদম সবচেয়ে বড় যে বারটা আছে হিস্টোগ্রামের, সেটার 50% যদি কমে যায়, 50%-এর চেয়ে যদি এই বারটার লেন্থ কমে যায়, তাহলে আমি ধরে নেই যে এখানে আপাতত আপ ট্রেন্ডটা শুরু হয়ে গেছে অলরেডি। তো সেইটা যদি আমি এখানে আপনাকে দেখাই যে 50% যদি আমি এটাকে কল্পনা করি, 50% এই যে লাস্ট যে হিস্টোগ্রামের বারটা, সেই লাস্ট হিস্টোগ্রামের বারটা যদি এই লাইনটাকে আমি বলি 50%, তাহলে দেখেন এই যে আমাদের সর্বশেষ সপ্তাহের যে আমাদের বারটা, হিস্টোগ্রামের বার, সেটা কিন্তু এই লাইন থেকে অলরেডি উপরে চলে গেছে। অর্থাৎ এখন কিন্তু একটা বুলিশ সিনারিওতে চলে গেছে। অ্যাজ পার আমি যে থিওরি ইউজ করি সেটা আমি আপনাদেরকে বলতেছি যে যখনই কোনো ডার্ক
বার ডার্ক হিস্টোগ্রামের বারের 50 সর্বশেষ যে লম্বা বারটা থাকবে সেই বারটা থেকে যখন 50% কাভার করে ফেলবে বা 50%-এর উপরে চলে যাবে এই বারটা, তখন আপনি ধরে নেবেন যে আপনার বুলিশ মোমেন্টাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই হিস্টোগ্রামের বার দেখে আমরা বলতে পারি যে আমাদের আপ ট্রেন্ড অলরেডি শুরু হয়ে গেছে। এক নাম্বার 2, আমি যখন এই যে এখানে আমাদের এমএসিডি লাইনটা যখন এই অরেঞ্জ কালারের লাইনটা সর্বোচ্চ যে দূরত্ব, সেই সর্বোচ্চ দূরত্বের যদি 50% কাছাকাছি চলে আসে, তখন আপনি বুঝবেন যে আপ ট্রেন্ড শুরু হয়েছে। এই যে এই জায়গাটা সর্বশেষ আমাদের সর্বোচ্চ দূরত্ব ছিল। এখানে যদি আপনি দেখেন, তাহলে এই যে অরেঞ্জ কালারের থেকে ব্লু কালারের লাইন যে সর্বোচ্চ দূরত্বটা ছিল সেটার কিন্তু 50% কাছাকাছি কিন্তু চলে গেছে। এক কথায় দূরে ছিল, দূরে থাকার পরে সে কিন্তু অলরেডি এমএসিডি লাইনটা আমাদের অরেঞ্জ কালারের যে লাইনটা সেটার কাছাকাছি চলে গেছে। অর্থাৎ এই হিস্টোগ্রামের বার এবং এমএসিডি লাইন দুইটাই যদি আপনি কনসিডারেশনে নেন, তাহলে আপনি দেখবেন যে আপনার আপ ট্রেন্ড অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা যে ইম্পালসিভ ওয়েভের কথা বলতেছি, এমএসিডির সাপেক্ষে অলরেডি কিন্তু আমাদের সেই ইম্পালসিভ ওয়েভটা শুরু হয়ে গেছে। এটা গেল একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা সেটা আমরা দেখব হলো আরএসআই এর কি অবস্থা। আরএসআই এর ক্ষেত্রে আমি যেটা সাধারণত ফলো করি সেটা হলো, যদি যে কোনো স্টক বা ইন্ডেক্স যখন 30-এর নিচে নেমে আসবে, 30-এর নিচে নেমে আসার পর তারপরে যখন 40 ক্রস করে 50-এর কাছাকাছি চলে যাবে, তখন আমি ধরে নেই যে আমার অলরেডি আপ ট্রেন্ডটা শুরু হয়ে গেছে। এইখানে দেখেন, প্রথমে কিন্তু 30-এর নিচ থেকে অর্থাৎ 20-এর কাছাকাছি আসছিল, আসার পরে সে কিন্তু উপরের দিকে চলে গেছিল, যেটা প্রায় 60-এর কাছাকাছি ওঠার পরে কিন্তু আবার সেই মোমেন্টামটা ব্রেক করে নিচের দিকে আসা শুরু করছে, কিন্তু 30-এর নিচে কিন্তু আর যায় নাই। এখন সে আবার নতুন করে ব্যাক করে বর্তমানে 41 পয়েন্টে আছে। আমি সাধারণত যেটা থিওরি অ্যাপ্লাই করি সেটা হলো 40 থেকে 50-এর মধ্যে যখন আরএসআইটা থাকে, যখন দেখি যে আমার হলো 40-এর থেকে 50-এর দিকে অলরেডি আরএসআই মুভমেন্ট শুরু করছে, তখন আমি বলি যে হ্যাঁ, এখন আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো এটাও কিন্তু আরএসআইটাও কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে, বর্তমানে প্রায় 42। তো 42টা কিন্তু 42 যদি আরএসআই হয়, সেক্ষেত্রে আমি এটাকে খুব খারাপ চোখে দেখি না। আমার যেটা মনে হয়, শার্পলি যেহেতু উপরের দিকে ওটা শুরু করছে, এটা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের ইম্পালসিভ ওয়েভটা শুরু হবে, যেটা আমরা এখন এক্সপেক্ট করতেছি। যদি সেইটা যেটা আমরা করতেছি সেটা যদি আসে, এখান থেকেই মূলত মার্কেটটা উপরের দিকে চলে যাবে। এই দুটো দেখলাম। আরেকটা হলো বলিঞ্জার ব্যান্ড। যদি আমরা দেখি, বলিঞ্জার ব্যান্ডের ক্ষেত্রে আমরা যখন সাধারণত এই যে লোয়ার লাইন, যেটা এই লোয়ার লাইনকে যখন টাচ করে উপরের দিকে ওঠে, তখন কিন্তু আমরা বলি যে আপ ট্রেন্ড শুরু হয়। ডাউন ট্রেন্ড শুরু হয় কখন? যখন এই আপার লাইনকে টাচ করে, এই যেমন আপার লাইনকে টাচ করে দেখেন, এখানে একটা ক্যান্ডেল, একটা বড় একটা উইক দিছে, দেওয়ার পরে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে গেছে। তো এই ডাউন ট্রেন্ড শেষে সে যখন লোয়ার লাইন টাচ করার পর সে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ আমাদের আপ ট্রেন্ডটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ লোয়ার লাইনকে টাচ করে সে কিন্তু এখন উপরের দিকে অবস্থান করতেছে। এখন আমরা আরএসআই দেখলাম এবং এমএসিডি দেখলাম, সেই সাথে আমাদের যে বলিঞ্জার ব্যান্ড সেটাও দেখলাম। এই তিনটাই আমাদেরকে সাজেস্ট করতেছে যে এখন আপাতত আমাদের যে ইম্পালসিভ ওয়েভটা আমরা এক্সপেক্ট করতেছি, সেই ইম্পালসিভ ওয়েভটা শুরু হয়ে গেছে। তাহলে আমরা ট্রেন্ড লাইন এবং ইন্টারনাল স্ট্রাকচার, সেই সাথে মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড এবং তিনটা ইন্ডিকেটর দিয়ে দেখলাম যে আমরা যে জায়গায় অবস্থান করতেছি, মার্কেটের ইন্ডেক্স যেখানে আছে, সেখান থেকে ইম্পালসিভ ওয়েভটা খুব দ্রুত শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা উইকলি চার্টে দেখলাম বর্তমান বাজারের সম্ভাবনা কি। আমরা এখন ডে চার্টে গিয়ে দেখব, আরও সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করব যে আমাদের এই যে ইম্পালসিভ ওয়েভ আমরা বলতেছি লং টার্মে, সেই ইম্পালসিভ ওয়েভের মোমেন্টামটা এখন কি অবস্থায় আছে, আমরা একটু ডে চার্টেও দেখার চেষ্টা করব। আমরা ডে চার্টে চলে আসি। আমরা সর্বপ্রথম ডে চার্টে এসে আমরা যেটা দেখব সেটা হলো এমএসিডি পার্টটা যদি আপনি একটু খেয়াল করেন, হিস্টোগ্রামের বারের দিকে যদি আপনি খেয়াল করেন, অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডার্ক গ্রিন হিস্টোগ্রামের বার কিন্তু তিনটা বার দিয়ে দিছে, অর্থাৎ আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ
আছে। সেকেন্ডলি যদি আপনি দেখেন হিস্টোগ্রামের বারটার নিচে যদি আপনি খেয়াল করেন, এখানে আমাদের যে লাইন দুইটা আছে, একটা হলো এমএসসিডি লাইন আর একটা হলো ডেটাম লাইন বা জিরো লাইন। তো এই ডেটাম লাইন এবং জিরো লাইনের মধ্যে অলরেডি কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমাদের এমএসসিডি লাইনটা অলরেডি অরেঞ্জ কালারের যে লাইনটা সেটাকে ক্রস করে উপরের দিকে চলে গেছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমাদের আপ ট্রেন্ডটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি যেটা বলতেছিলাম যে আমাদের লং টার্মে উইকলি চার্টে যেটা বলতেছিলাম যে ইম্পালসিভ ওয়েভটা শুরু হয়েছে কিনা, সেটা কিন্তু আমাদের ডে চার্টে এমএসিডি বলতেছে যে অলরেডি কিন্তু আমাদের আপ ট্রেন্ডটা শুরু হয়ে গেছে। এরপরে যদি আমরা দেখি আরএসআইয়ের দিকে যদি আমি খেয়াল করি, আরএসআইয়ের দিকে আপনারা একটু খেয়াল করবেন, এইখানে সর্বশেষ অলরেডি 30-এর নিচে নেমে প্রায় 21-এর কাছাকাছি আসছিল, আসার পরে কিন্তু সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। প্রথম সে মোমেন্টামটা ব্রেক করে নিচের দিকে নামছে, কিন্তু এবার সে কিন্তু শার্পলি যাওয়ার চেষ্টা করতেছে। আপনারা একটু খেয়াল করবেন, এইখানে কিন্তু এসে নিচের দিকে নেমে প্রায় 36-36.5-এর কাছাকাছি মোটামুটি রিট্রেস করার পরে সে কিন্তু শার্পলি উপরের দিকে গিয়ে এখন 50 ক্রস করে প্রায় 52-এর কাছাকাছি অবস্থান করতেছে। অর্থাৎ 50-এর উপরে যখন আরএসআই যাবে, আপনার এমএসিডি যখন এরকম একটা শেপে চলে আসবে, মানে এমএসিডি লাইনটা যখন অরেঞ্জ লাইনের উপরে চলে যাবে, তখন আপনি মোটামুটি কনফার্ম হবেন যে আপনার আপ ট্রেন্ডটা শুরু হয়ে গেছে। তো এই দুটো আমরা দেখলাম। এরপরে যদি আমরা দেখি যে আমাদের বোলিঞ্জার ব্র্যান্ড অনুযায়ী আমাদের কি অবস্থা, আপনারা এখানে একটু খেয়াল করবেন যে আমাদের বোলিঞ্জার ব্র্যান্ডের কিন্তু একদম লোয়ার লাইনকে টাচ করে বা লোয়ার লাইনের কাছাকাছি চলে এসে তারপরে কিন্তু সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। যদি কোনোভাবে এই আমাদের ইন্ডেক্সটা এই আপার লাইনকে ক্রস করে উপরের দিকে চলে যায়, তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো একটা মোমেন্টাম পাবে এবং ফুয়েল পাবে, সেটা উপরের দিকে আরও যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদের ইম্পালসিভ ওয়েভটা আপনি বলতে পারেন যে এখন বর্তমানে রানিং আছে। এরপরে যদি আমি অন্যান্য যে টুলসগুলো, সেই টুলসগুলো ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাই, আমি এগুলা মিটাই দিচ্ছি। এরপরে আমি আপনাকে দেখাবো হলো আমাদের যে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট, সেই রিট্রেসমেন্ট টুলসটা আমি আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছে। সর্বশেষ আমাদের যে আপট্রেন্ডটা ছিল সেটার সুইং হাই থেকে সুইং লো আমরা যদি কানেক্ট করি ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট, তাহলে কিন্তু এখানে কতটুকু রিট্রেসমেন্ট হয়েছে বা কিভাবে এটা আমাদের কারেকশনটা হচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। এইখানে যদি আমরা ফিবোটা এইখানে প্লেস করি, তাহলে আপনি দেখতে পাবেন এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু মিটাই দিচ্ছি। এইখানে কিন্তু গোল্ডেন জোন দেখেন 0.5 থেকে 0.618-এর যে লাইন দুইটা, এই লাইন দুইটার মাঝখান থেকে কিন্তু আমাদের ইন্ডেক্সটা ব্যাক করার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি জানি, যে কোনো একটা ট্রেন্ড, আইডিয়াল ট্রেন্ড যদি হয়, সেটা রিট্রেস করতে পারে গোল্ডেন জোনে এসে তারপরে কিন্তু সে একটা পুল ব্যাক দেয়। তো সেই শর্তটা কিন্তু সে পূরণ করছে, অর্থাৎ এইটাকে আমরা আইডিয়াল ট্রেন্ড বলতে পারি। তো এটা আইডিয়াল আপ ট্রেন্ডে আছে। তো আশা করতেছি যে আমরা যেহেতু গোল্ডেন পকেট থেকে বের হয়ে গেছি, তো এইটা আপার মুভমেন্ট দিতে পারে, মানে উপরের দিকে যাইতে পারে, গেল একটা। এরপরে আরেকটা কনসিডারেশনে আমরা আসব যে কতটুকু যাইতে পারে, সেটা যদি আমরা একটু খেয়াল করি, আপনি একটু দেখবেন যে সর্বশেষ আমাদের যে একটা বড় ধরনের ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডের যে সুইং হাই এবং সুইং লো, এই দুইটাকে যদি আমরা কানেক্ট করি, এই যে এইটার থেকে শুরু করে আমি যদি এইখানে কানেক্ট করি, কানেক্ট করার পরে আপনি দেখবেন যে এইখানে আমাদের সর্বশেষ যে লাইনটা ছিল সেটা হলো আমাদের 23.60%-এর যে লাইনটা, সেই লাইনটাতে এসে কিন্তু প্রাইস রিঅ্যাক্ট করতেছে। এর আগে আমরা দেখছি যে এই প্রত্যেকটা লাইন কিন্তু একটা করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এর আগেও ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে যখন আমরা ফিবোনাচ্চি সেট করি কোনো একটা জায়গায়, তখন কিন্তু ওই ফিবোনাচ্চির প্রত্যেকটা লাইন একটা করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আপনি খেয়াল করে দেখেন, এইখান থেকে যখন প্রাইসটা উঠছে, ওঠার পরে কিন্তু এখানে একবার রিঅ্যাক্ট করছে, করার পরে একটু নামছে, আবার কিন্তু এটাকে টাচ করছে, করার পরে এটা সাস্টেন করতে না পেরে এটা কিন্তু নিচের দিকে নামছে। অলরেডি নামার পর সে কিন্তু আবার একটু ওঠার চেষ্টা করছে, করার পরে আবার নামছে, নামে কিন্তু এই যে লাইনটা, এই লাইনটাকে কিন্তু এখন একটু রেসপেক্ট করার চেষ্টা করতেছে। আমাদের যে 23.60-এর লাইনটা, সেই লাইনটাকে রেসপেক্ট করার চেষ্টা করতেছে। যদি এই লাইনটাকে রেসপেক্ট করে, তাহলে কিন্তু আপাতত তার এই আমাদের যে উপরের যে ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের যে লাইনটা,
এই যে 38.20% যে লাইনটা, এইটার আগে আর কোনো রেজিস্ট্যান্স আপাতত নাই। তো তার মানে সে এখান থেকে উপরের দিকে যাওয়ার খুব একটা ভালো সম্ভাবনা আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি, আমাদের সর্বশেষ যে আপট্রেন্ডটা, সেই আপট্রেন্ডের সাপেক্ষে গোল্ডেন পকেট থেকে বের হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আবার আমাদের সর্বশেষ সবচেয়ে বড় যে ডাউন ট্রেন্ডটা, সেই ডাউন ট্রেন্ডের সাপেক্ষে যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলসটা ধরি, তাহলে আমাদের এইখানে বর্তমানে 23.60 যে লাইনটা, সেইটাকে রেসপেক্ট করার চেষ্টা করতেছে। দেখেন এই লাইনটাকে কিন্তু যখন আমরা এই লাইনটাকে কিন্তু একবার টাচ করছে, এই যে রেড ক্যান্ডেলটাতে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের একদম সুইং লো এসে এখানে হিট করার পরে কিন্তু সে আবার একটা বুলিশ কিন্তু একটা ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ এটাকে রেসপেক্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। যদি সেটা হয়, তাহলে এইটাকে রেসপেক্ট করে যদি উপরের দিকে চলে যায়, তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে? আমি আপনাদেরকে বলছিলাম যে আইডিয়াল যে কোনো একটা ট্রেন্ড, সেটা হোক আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড, সেটা কিন্তু আমাদের এই গোল্ডেন পকেট থেকে যাওয়ার চেষ্টা করে, কমপক্ষে গোল্ডেন পকেট থেকে যাওয়ার চেষ্টা করে। আপনি সব কিছু বাদ দেন, বাদ দিয়া যদি এই যে সিনারিওটা, এটাকে যদি বিয়ারিশ সিনারিও ধরেন, তারপরেও খুব বেশি সম্ভাবনা আছে আমাদের বর্তমান ইন্ডেক্সটা এইখান থেকে শুরু করে এই গোল্ডেন জোনের মধ্য থেকে এসে তারপরে আবার নিচের দিকে আসার। আর আমি আপনাকে যেটা বললাম যে উইকলি চার্টে আমাদের যে ইম্পালসিভ ওয়েভ, লং টার্মে ইম্পালসিভ ওয়েভটা তৈরি হবে, সেটা যদি হয়, তাহলে কিন্তু মার্কেট এইটাকে ক্রস করে উপরের দিকে চলে যাবে, এটাকে ক্রস করে উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা আপাতত এই লং টার্মের এত বড় চিন্তা আপাতত না করি। আপাতত আমি আপনাদেরকে বলতে পারি, যেহেতু এখানে ইসিমুকো ফিবোনাচি রিট্রেসমেন্টের এই লাইনটাকে রেসপেক্ট করার চেষ্টা করতেছে, আমার এক্সপেকটেশন হলো কমপক্ষে এইটা এই দিকে এই বক্সের ভিতরে চলে যাবে। এখন আমার দেখার বিষয় হলো এই বক্সের ভিতরে বা এইটার কাছাকাছি আমাদের কোন রেজিস্ট্যান্স আছে বা কোন ধরনের সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে। এইখানে একটা আপনার জিনিস খেয়াল করেন, এইখানে 0.5 যে লাইনটা, এটা কিন্তু একটা মোটামুটি ভালো সাপোর্ট। এইখানে দেখেন, এখানে একটা মোমেন্টাম ছিল, এখান থেকে কিন্তু প্রাইস অ্যাকশন ভালো এসে তারপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট উপরের দিকে, পজিটিভ মুভমেন্ট, অর্থাৎ এটা একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টটা কিন্তু সাপোর্ট হিসেবে আমরা গ্রহণ করতে পারি। অর্থাৎ 0.5 যে লাইনটা, এইটা কিন্তু শুধুমাত্র ফিবোনাচি রিট্রেসমেন্ট না, এখানে কিন্তু একটা সাপোর্ট কিন্তু এটা আছে। এবং সেটাকে যদি আপনি এই যে এখানে যে একটা টার্নিং পয়েন্ট আছে, সেটা এখানে যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লক, এইখানে টার্নিং পয়েন্ট, সব কিছু মিলায়া আমরা 0.5 লাইনটাকে, অর্থাৎ 0.5 লাইনটা হলো 5550, এই 5550 পর্যন্ত অন্তত পক্ষে আমাদের ইন্ডেক্সটা আপ করতে পারে। আমরা এক্সপেক্ট করতেছি যে আমাদের এই বর্তমান যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা কমপক্ষে এই আমাদের 5550 পর্যন্ত উঠবে। তারপরে 5550-এ ওঠার পরে আমরা দেখব যে এইখানে কি ধরনের রিয়াক্ট করে, প্রাইস অ্যাকশনটা কীরকম আসে, সেটা আমরা দেখব। দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব। আমরা আপাতত এক্সপেক্ট করতেছি যে এটা আমাদের ইন্ডেক্সটা এই পর্যায়ে বা এই ধাপে 5550 পর্যন্ত উঠবে। এরপরে আসেন, এরপরে যদি আমরা অন্যান্য ইন্ডিকেটর দেখি, ধরেন মুভিং অ্যাভারেজ যদি দেখি, মুভিং অ্যাভারেজগুলো আমি আপনাদেরকে যদি দেখাই যে মুভিং অ্যাভারেজের বর্তমান কী অবস্থা বা মুভিং অ্যাভারেজের সাপেক্ষে আমাদের কী অবস্থায় আছে, এইখানে একটু খেয়াল করেন। অলরেডি আমাদের কিন্তু ইন্ডেক্সের যে পয়েন্ট, সেটা কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজ 50কে ক্রস করে উপরের দিকে অবস্থান করতেছে। এবং এই পয়েন্ট, এই আমাদের যে ইন্ডেক্সের পয়েন্ট, সেটা নিচে অবস্থান করতেছে মুভিং অ্যাভারেজ 26 এবং মুভিং অ্যাভারেজ 9। অর্থাৎ আমরা যে 5টা মুভিং অ্যাভারেজ কনসিডারেশনে নেই সাধারণত, সেই 5টা মুভিং অ্যাভারেজের 3টাই কিন্তু অলরেডি ব্রেকআউট করে আমাদের ইন্ডেক্সের পয়েন্ট উপরের দিকে চলে গেছে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র মুভিং অ্যাভারেজকে কল্পনা করি, তাহলে আপাতত এই 5436-এর আগে আর কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই। 5436 যেহেতু নেক্সট মুভিং অ্যাভারেজ, আমরা যদি এরকম আশা করি যে এইটা অন্তত পক্ষে এই মুভিং অ্যাভারেজকে টাচ করবে, তাহলেও কিন্তু 5436 পর্যন্ত উঠতে হবে। সেক্ষেত্রেও আমরা কিন্তু বলতে পারি যে আমাদের সামনের দিকে এই বাজারটা ভালো হতে যাচ্ছে, ইন্ডেক্সটা অন্তত পক্ষে 5435 পর্যন্ত বাড়বে অ্যাজ পার আমাদের মুভিং অ্যাভারেজের
বর্তমান পজিশন। তো এই সমস্ত বিষয় যদি আপনি চিন্তা করেন তাহলে এই লং টার্ম, শর্ট টার্ম এবং অন্যান্য ইন্ডিকেটরের সকল বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন যে মার্কেট এখন যে পজিশনে আছে এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম। সামনের অন্ততপক্ষে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ বা 10 দিন 12 দিন এই টাইমটাতে আমাদের মার্কেটটা বুলিশ সিনারিওতে অবস্থান করবে। এখন আমরা বর্তমান যে সিচুয়েশন এটা যদি আমরা 1 আওয়ারের চার্টে চলে যাই, 1 আওয়ারের চার্টে যদি আমি চলে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে একটু যে সিনারিওটা কীরকম। এইখানে খেয়াল করেন আপনারা, এই যে এইখান থেকে শুরু করে সে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, তারপরে আপ ট্রেন্ড, তারপরে আবার ডাউন ট্রেন্ড, তারপরে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করতেছে। এখন এইখানে কি হয়েছে বিষয়টা যেটা হয়েছে, আমি যদি মুভিং অ্যাভারেজগুলোকে বন্ধ করে দিই তাহলে আপনাদের বুঝতে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। এইখানে খেয়াল করেন, এই যে লাস্ট যে সুইং হাই, সেই লাস্ট সুইং হাইটাকে যদি আমি আপাতত রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করি তাহলে এই রেজিস্ট্যান্সকে অলরেডি কিন্তু ব্রেকআউট করছে, এই জায়গাটায় ব্রেকআউট করছে। দেখেন এইখান থেকে ব্রেকআউট করার পরে, এইখান থেকে ব্রেকআউট করার পরে স্বাভাবিকভাবে কোনো কিছু ব্রেকআউট করলে সেটা রিটেস্ট করার জন্য আসে। এই যে রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে নিচে আসার পরে দেখেন এইখানে একটা স্পিনিং বটম তৈরি করছে। এই যে ক্যান্ডেলটা, এইটা হলো স্পিনিং বটম। আর এই স্পিনিং বটম মানেই স্পিনিং বটমের পরে যখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে আপনি মোটামুটি কনফার্ম হবেন যে আপনার আপ ট্রেন্ডটা শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে স্পিনিং বটমের পরে এই যে ক্যান্ডেলটা মারুবুজু ক্যান্ডেল এবং খুব শক্তিশালী একটা ক্যান্ডেল, এটা কিন্তু আপ ট্রেন্ডের মোমেন্টাম কনফার্ম করছে। এবং এখানে যেটা হয়েছে, লাস্ট সুইং হাইকে ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, সফল রিটেস্ট, এর পরবর্তীতে স্পিনিং বটম তৈরি করার পরে এইটা কিন্তু এই যে লাস্ট রেজিস্ট্যান্সের উপরে অবস্থান করতেছে ইন্ডেক্স। অর্থাৎ এইটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে শর্টার টাইম ফ্রেমেও কিন্তু আমাদের ইন্ডেক্সের পয়েন্ট নিচে নামার খুব একটা সম্ভাবনা নাই। আমি আপনাকে দেখাইলাম উইকলি চার্টে, আমি আপনাকে দেখাইলাম ডে চার্টে, আমি আপনাকে দেখালাম কিসে 1 আওয়ার চার্টে। এই সমস্ত বিষয় বিবেচনা করে আমি আপনাকে এইটা বলতে পারি আগামী 10 দিন বা 10 কর্মদিবস আমাদের বিনিয়োগকারী ভাই যারা আমরা আছি বিনিয়োগ করি মার্কেটে, তাদের জন্য সুসময় আসতে চলেছে। ইভেন আমাদের যে শেয়ারগুলা সেগুলা প্রত্যেকটা যদি আপনি খেয়াল করেন, যেগুলো মোটামুটি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, সেগুলো যদি আপনারা খেয়াল করেন প্রাইসটা এমন একটা জায়গায় আছে যে এখান থেকে বুলিশ মুভমেন্টে যাওয়ার মতো সিনারিও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো যারা ইন্ডেক্স নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই। আপনারা সামনে 10-12 দিন 15 দিন খুব ভালো একটা মার্কেট দেখতে পাবেন বলে আমি আশা করতেছি। সেই সাথে আশা করতেছি আপনার সামনের দিনগুলো ভালো হোক। আপনার যদি শেয়ার সিলেকশন ভালো থাকে ইনশাল্লাহ ভালো রিটার্ন একটা পাবেন। এর মধ্যে যা বিভিন্ন সেক্টরের লস টস আপনাদের আছে আশা করি কিছুটা রিকভার এর মধ্যে হয়ে যাবে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। সবাই ভালো থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং ডেসক্রিপশনে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, চ্যানেলের যে লিঙ্কটা এখানে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এখানে আমরা বিভিন্ন শেয়ার এবং ইন্ডেক্সের মুভমেন্ট নিয়ে আলোচনা করে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই যে আমি আপনাদেরকে যে 1 আওয়ার চার্টে যে বিষয়টা বললাম এটা কিন্তু আমি আগেই গ্রুপে অলরেডি দিয়ে রাখছি। দেখেন এখানে দিয়ে রাখছি এই জায়গাটায় এখনো পর্যন্ত সবাই কিন্তু এগুলা আগে থেকেই আপডেট পেয়ে গেছে। তো এই ধরনের অ্যানালাইসিস আমরা আগে থেকেই দিয়ে রাখি। যদি আপনি চান চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হতে পারেন, আপনাদের আশা করি যে উপকার হবে। ধন্যবাদ সকলকে। সেই সাথে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। আসলে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করার ছিল এগুলো আলোচনা না করলে আপনাদের কাছে ক্লিয়ার হতো না বলে আমার মনে হয়। সেই কারণে আমি আসলে লম্বা ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের মার্কেট কেন ভালো অবস্থানে আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।